আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ চায় ইরান, চরম আগ্রাসী আঘাতের হুমকি তেহরানের। সত্যি কি প্রকাশ্যে এলেন মোস্তফা খামেনি? আমেরিকার সেনা হত্যা বা বন্দী করলেই কোটি টাকা পুরস্কার ঘোষণা ইরানের। চায় রক্তের বদলে রক্ত। ভয়ঙ্কর রূপ নিচ্ছে কি খামেনির দেশ? 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা, দাবদাহ আর দাবানলে দোজখ গোটা ইউরোপ। 3 মাসে মৃত্যু 16,000। প্রকৃতি কি প্রতিশোধ নিচ্ছে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকা নয়, এবার ইরানই প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধের। সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে পাল্টে আগাম হামলার নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমন অবস্থায় সামরিক সক্ষমতায় ইরানের অকল্পনীয় উন্নতির কথা স্বীকার করে মুখ খুলতে শুরু করেছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক এই কর্মকর্তারা। ইরানের এই কড়া হুঁশিয়ারির পরই এই প্রথম দেখা মিলল ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে। সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছে সর্বোচ্চ নেতার নতুন একটি ভিডিও, যেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করছেন তিনি। ঠিক কবে, কোথায় এই বৈঠক? এটি কি সত্যি নাকি AI দিয়ে তৈরি? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। 2 সপ্তাহ গড়িয়ে তৃতীয় সপ্তাহ চলছে। ইরানে হামলা স্থগিত করে হাত গুটিয়েছে মার্কিন বাহিনী। তেহরানের সাথে আবার শান্তি আলোচনায় বসতে প্রেসিডেন্ট ট্রাম্পের তোড়জোড় আর অহেতুক দাবি নিয়মিত খবরের শিরোনাম হলেও আদতে কোনো যোগাযোগই হয়নি দুই পক্ষের। পরিস্থিতি যখন অনিশ্চিত গন্তব্যে, তখন নানা ঘটনাচক্রে চোখের পলকে শেষ হলো দুই পক্ষের 60 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ। আর ঘটনাবহুল এমন দিনেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও। কি আছে ওই ভিডিওতে? অনেকটা দূর থেকে ধারণ করা আলোচিত ভিডিওতে আলাপচারিতায় ব্যস্ত মোস্তফা খামেনির সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে দেখা গেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট পেজেশকিয়ান গণমাধ্যমে জানিয়েছিলেন সর্বোচ্চ নেতার সাথে প্রায় 7 ঘন্টা বৈঠক করেছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটি ব্যাপক সাড়া ফেললেও এটি AI প্রযুক্তি দিয়ে তৈরি বলেও দাবি করেছে অনেকে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা আর ইসরায়েলের ভয়াবহ হামলার পর থেকে তার মৃত্যুর গুঞ্জন ছড়ালে সুস্থ থাকার প্রমাণ দিতে আগস্টের শুরুতে মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছিল ইরান। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যেখানে দাবি করা হয়েছে আমেরিকা আর ইসরায়েলকে অর্থনৈতিক চাপে ফেলতে বড় ধরনের হামলার ছক কষছেন মোস্তফা খামেনি। মূলত এই জন্যই সমঝোতা আলোচনা নিয়ে সময়ক্ষেপণ করছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান প্রতিবন্ধকতা মধ্যস্থতা নয়, সমঝোতা প্রক্রিয়া থমকে থাকার আসল কারণ হচ্ছে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি, ভুল পর্যালোচনা এবং এমন সব পদ্ধতি ও কৌশলে জোর দেওয়া যেগুলোর ব্যর্থতা শত শতবার প্রমাণিত হয়েছে। বিদ্বেষী আমেরিকা এবং ইসরায়েল দেখিয়ে দিয়েছে যে তারা হরমুজ প্রণালীতে কখনোই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে দেবে না, এবং তারা চায় যেন অঞ্চলটি নিয়মিত সংঘাত ও অশান্তির মধ্যে থাকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যস্থতাকারী কাতার আর পাকিস্তান তাদের কাজ ঠিকঠাক করছে, তাদের কর্মপদ্ধতি নিয়ে কোনো আপত্তি নেই। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের অনৈতিক আগ্রাসনকে পরাস্ত করে কঠিন জবাব দেওয়ার দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। চাপিয়ে দেয়া এই যুদ্ধে ইরান সব দিক থেকে বিজয়ী বলেও দাবি করেছেন তিনি। যুক্তরাষ্ট্র আর জায়নবাদী শাসনের নেতৃত্বে পরিচালিত অন্যায় একটি যুদ্ধে আমাদের জাতি সাহসিকতার সাথে, মুক্ত হস্তে এবং কোনো প্রতিদান প্রত্যাশা না রেখে রুখে দাঁড়িয়েছে, লড়াই করেছে। এই যুদ্ধে সামরিক ও রাজনৈতিক দুই দিক থেকে আক্ষরিক অর্থেই আমরা বিজয়ী হয়েছি। অন্যদিকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে এই অর্জনকে সুসংহত করার জন্য সমঝোতা স্মারক হলো সেই দলিল যা এই বিজয়ের সম্মানসূচক স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফ অব স্টাফসের চেয়ারম্যান মাইক মুলেন রবিবার রাতে ABC নিউজের দিস উইক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তার দেয়া বক্তব্য যেন গালিবাফের দাবির প্রতি ইঙ্গিতপূর্ণ নীরব সম্মতি। ইরান যুদ্ধ আর মার্কিন যুদ্ধজাহাজে নাবিক আর সেনাদের মধ্যে ছড়িয়ে পড়া হতাশা পর্যালোচনার সময় ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি স্বীকার করে নেন তিনি। মুলেন বলেছেন, আমেরিকা স্পষ্টতই আশা করেনি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো যেখানে সেনারা অবস্থান করত তা ধ্বংস হবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে।
এমন অবস্থায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভিনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন শত্রুদের কৌশলগত চমক দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। তিনি দাবি করেছেন ইরানের সাথে যুদ্ধের জন্য বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে চিহ্নিত শত্রু ইসরায়েল। তিনি আরও জানান নতুন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আহমেদ ওয়াহিদিকে সর্বোচ্চ প্রতিরোধের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নীতি অনুযায়ী শত্রুর যে কোনো হুমকি দমন করতে আগে ভাগেই আক্রমণাত্মক পদক্ষেপ নেবে ইরান। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার আমেরিকার সেনাদের হত্যার বিনিময়ে কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিল ইরান। একজন মার্কিন সেনার মাথার দাম $30,000 ঘোষণা করেছেন ইরানের সেনাপ্রধান। নারী যোদ্ধাদের জন্য পুরস্কার দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে নিজেদের চূড়ান্ত জয়ী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল লক্ষ্য ব্যর্থ করে দেওয়ার বার্তা দিয়েছে তেহরান। চলমান যুদ্ধ পরিস্থিতি কি আরও ভয়ঙ্কর দিকে রূপ নিচ্ছে? আমেরিকা কি ইরানের ভেতরে সামরিক অভিযান চালানোর সাহস দেখাবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। কোনো মার্কিন সেনাকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে পারলেই কোটি টাকার পুরস্কার দেবে ইরানের সেনাবাহিনী। কোনো নারী যদি সফলভাবে একই কাজ করতে পারে দ্বিগুণ হবে পুরস্কারের পরিমাণ। প্রতিজন মার্কিন সেনার বিপরীতে $30,000 মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেয়ার এমন চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন ইরানি সেনাপ্রধান আমির হাতামি। গত 16ই আগস্ট তার প্রকাশ্যে দেয়া বক্তব্য এর মধ্যেই তৈরি করেছে গুঞ্জনের ঝড়। গত এপ্রিলে এক পাইলট উদ্ধার অভিযানে ইরানের ভূখণ্ডে নেমেছিল আমেরিকার সেনারা। এছাড়া ইরানের মাটিতে মার্কিন স্থলবাহিনীর কোনো বড় উপস্থিতির খবর এখনো মেলেনি। তারপরেও কেন এমন লোভনীয় প্রস্তাব দিলেন ইরানি সেনাপ্রধান? আমাদের যে কোনো যোদ্ধা যদি কোনো মার্কিন সেনাকে হত্যা করতে পারে কিংবা বন্দী করে ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর কোনো ইউনিটের হাতে তুলে দিতে পারে তবে তারা তো জিহাদের মহান সোয়াব পাবেই। পাশাপাশি আমরা তাদের উপযুক্ত উপহারের ব্যবস্থা করব। যেসব প্রিয় মানুষ আর্থিক জিহাদে অংশ নিতে চান তাদের সহায়তায় সেনাবাহিনীর নিজস্ব নিশ্চয়তায় এই উপহার দেয়া হবে। উপহারটির পরিমাণ হবে $30,000 মার্কিন ডলার, যা প্রায় $5 বিলিয়ন তুমানের সমপরিমাণ। চলমান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন সেনা হত্যা বা বন্দী করার জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। তাদের ধারণা ইরানি সেনাপ্রধানের দেয়া বক্তব্যের উদ্দেশ্য সেনাবাহিনীর মনোবল চাঙ্গা রাখা। সম্প্রতি যুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে গিয়ে ইরানকে বিজয়ী শক্তি হিসাবে ঘোষণা দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার। তিনি দাবি করেন আমেরিকা ও ইসরায়েল যেসব লক্ষ্য নিয়ে তার দেশে হামলা চালিয়েছিল সেগুলোর একটি অর্জন করতে পারেনি, আর এটিই ছিল শত্রুর সবচেয়ে বড় ও চূড়ান্ত পরাজয়। আমি বলতে চাই আজ আমেরিকা ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চাপিয়ে দেয়া এক অন্যায় যুদ্ধে আমাদের জাতি বুক চিতিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করেছে, কোনো প্রতিদানের আশা না করেই। আমি একজন জাতির সেবক ও ভাই হিসেবে অন্তর থেকে ঘোষণা করছি, সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই আমরা এই যুদ্ধে পরিপূর্ণভাবে জয়ী হয়েছি। আমেরিকা ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হলেও দুই দেশের বিপরীতমুখী অবস্থানে আরও ঘনীভূত হচ্ছে সংঘাত। মার্কিন সেনাদের নিয়ে ইরানি সেনাপ্রধানের পুরস্কারের ঘোষণা চলমান অশান্ত অবস্থায় বাড়তি উস্কানি হিসেবে কাজ করবে। অনেকের ধারণা হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা ইসরায়েলের পরমাণু অস্ত্রত্যাগের মতো কঠিন শর্ত টেবিলে তুলতে পারে ইরান। সেক্ষেত্রে ধীরে ধীরে আরও অনিশ্চয়তার দিকে যাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের বিহারে মন্দিরে পদদলিত হয়ে এবং পশ্চিমবঙ্গে হোটেলে আগুনে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। সোমবার ভোরে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে মৃত্যুবরণ করা 7 জনের সবাই নারী। মন্দিরের কর্মকর্তারা জানান একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লে পুণ্যার্থীদের ওপর তার ছিঁড়ে পড়েছে বলে গুজব ছড়ায়। এতে আতঙ্কে নারীদের সারিতে শুরু হয় হুড়োহুড়ি। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনার কথা জানিয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের তারাপীঠে হোটেলে আগুন লেগে 8 জনের মৃত্যুর ঘটনায় এর মালিককে আটক করেছে পুলিশ। গেল 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা, রেকর্ড ভাঙা তাপদাহ আর তীব্র দাবানলে রীতিমতো মৃত্যুকূপে পরিণত হয়েছে গোটা ইউরোপ।
কেবল গেল 3 মাসেই মৃত্যু হয়েছে 16,000-এর বেশি মানুষের। প্রচণ্ড গরম আর ভয়ঙ্কর দাবানলে পুড়ছে গোটা মহাদেশ, জ্বলছে মাইলের পর মাইল বনাঞ্চল। অস্বাভাবিকভাবে কমে গেছে নদীর পানি। শীতল যুক্তরাজ্য পরিণত হচ্ছে মরুতে। কেন এমন মরণদশা ধনী ইউরোপের? কেন মরছে হাজার হাজার মানুষ? কেন এমন রুদ্রমূর্তি প্রকৃতির? প্রকৃতি কি তবে মানুষের উপর চূড়ান্ত প্রতিশোধ নিচ্ছে? কি বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন নাইম আহমেদ। 87 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া জাহাজ এটি। 1939 সালে নদীতে বিধ্বস্ত হয়ে ডুবে যায় জাহাজটি। ভয়াবহ খরার কবলে এত দশক পর ভেসে উঠল জাহাজটি। আগুনের তাপ ছড়াচ্ছে সূর্য, শুকিয়ে গেছে পুরো নদী। নদী শুকিয়ে সাগর শুকিয়ে ভেসে উঠেছে শতাব্দী পুরনো সব স্থাপনা। কোথাও আবার পানিতে ডুবে গেছে পুরো অঞ্চল, আবার কোথাও দাবানলে জ্বলছে বিস্তীর্ণ ভূমি। ধ্বংসের মুখে পৃথিবী। এ চিত্র হলিউডের কোনো ছবি বা কাল্পনিক নয়। এমনটাই ঘটছে ইউরোপের দেশ সার্বিয়ায়। সার্বিয়ার দানিউব নদীর পানি গত শুক্রবার রেকর্ড পরিমাণে নিচে নেমে গেছে। বেড়েছে নদীর পানির তাপমাত্রা, কমছে অক্সিজেনের পরিমাণ, কমে যাচ্ছে জলজ প্রাণীর বংশবিস্তার। সার্বিয়ার নোভিসাদ এলাকার মারিনায় দেখা গেছে ছোট বড় নৌকাগুলো শুকিয়ে যাওয়া নদীর বিছানায় আটকে আছে। এই চিত্র কি শুধু সার্বিয়া নাকি ছড়িয়ে গেছে পুরো ইউরোপে? তীব্র এই গরমে ইউরোপের কোন কোন দেশের কি অবস্থা? শুধু সার্বিয়া নয়, একই চিত্র যুক্তরাজ্যেও। ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী দেশটির প্রায় 3/4 অংশ এখন খরায় আক্রান্ত। ইংল্যান্ড ও ওয়েলস গত প্রায় 200 বছরের মধ্যে তাদের সবচেয়ে শুষ্ক জুলাই মাস পার করেছে। দেশটির পরিবেশ সংস্থার তথ্য মতে নদী ও জলাধারগুলোতে পানির স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে এবং প্রায় 4,50,00,000 মানুষ বর্তমানে খরার কবলে থাকা এলাকায় বসবাস করছেন। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের ঐতিহাসিক মোটিফন্ট হাউসের লনে খরার কারণে মাটির নিচের মধ্যযুগীয় মঠ এবং 16শ শতাব্দীর প্রাচীন বাড়ির ভিত্তিগুলোর অবশিষ্টাংশ পর্যন্ত দৃশ্যমান হয়ে উঠেছে। ইউরোপের আরেক দেশ জার্মানির রাইন নদীর পরিস্থিতিও ভয়াবহ। দেশটির নিউজ এলাকায় রাইন নদীর পানি শুকিয়ে যাওয়ায় 1990-এর দশকের একটি পুরনো মাছ ধরার নৌকা উন্মুক্ত হয়ে পড়েছে, যা বর্তমানে কম পানির স্তরের এক ভয়াবহ সতর্কবার্তা হিসেবে দাঁড়িয়ে রয়েছে। জার্মানির ওমস শহরে দেখা মিলছে ঐতিহাসিক ক্ষুধা পাথরের, যেগুলো অতীতে খরা ও দুর্ভিক্ষের আশু বিপদ সম্পর্কে সতর্ক করতে নদীর বুকে স্থাপন করা হয়েছিল। জলবায়ু পরিবর্তনের এই কুপ্রভাবে কোথাও কোথাও তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপর। এই গরমে প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। দক্ষিণ ইউরোপের ঐতিহাসিক দেশ ইতালির বিখ্যাত পো নদী অববাহিকার ধানি জমিগুলোতে পানি না পৌঁছানোর কারণে ফসল হলুদ হয়ে শুকিয়ে গেছে। তীব্র তাপদাহে রোমানিয়ায় জ্বালানি সংকট মোকাবেলায় সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটির দানিউব নদীর পানি কমে যাওয়ায় চেরনোভোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে বাধ্য হয়ে প্ল্যান্টটির 2টি চুল্লির মধ্যে একটি বন্ধ রাখতে হয়। পুরো আগস্ট মাস জুড়ে দেশটিতে জ্বালানি জরুরি অবস্থা জারি করা হয়েছে। নদীতে পাওয়া যাচ্ছে না মাছ। এই নির্দয় আবহাওয়ায় কতটা নাজেহাল ইউরোপ? কি বলছেন ইউরোপিয়ানরা? তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আমার মনে হয় এই তীব্র গরম 8 সপ্তাহ ধরে চলছে। এটা অনেক অসহ্যকর ও ভয়। আমার 55 বছরের জীবনে দ্রাভা নদীর জলস্তর এতটা কমে যেতে আমি কখনো দেখিনি। কিছু পুরানো জাহাজ এভাবে ভেসে উঠছে, পুরানো সেতু ভেঙে পড়েছে। নদীর পানি এভাবে কখনো শুকিয়ে যায়নি। আমরা চাষাবাদ করতে পারছি না, এমনকি নদীতে পাওয়া যাচ্ছে না কোনো মাছ। এটি একটি দুঃখজনক ও ভীতিকর বিষয় এবং সমাজের জন্য এটি অত্যন্ত গুরুতর সতর্কবার্তা। আমাদের সম্পদ ব্যবহারে সতর্ক হতে হবে, আমাদের পরিবেশের প্রতি আরো মনোযোগ দিতে হবে এবং আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পানির এই তীব্র সংকটের আঘাত পড়েছে বন্যপ্রাণী ও গবাদি পশুর উপরও। সার্বিয়ার বৃহত্তম মহিষ ফার্মের প্রায় 200টি মহিষ চরম গরমে কাদার মধ্যে নিজেদের শীতল করার চেষ্টা করছে। অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনার লিভনো সংলগ্ন ক্রুজি মালভূমির বিখ্যাত বন্য ঘোড়াগুলো পানির তীব্র সংকটে রয়েছে। ওই এলাকার প্রায় 10টি প্রাকৃতিক পানির উৎসের মধ্যে 8টি পুরোপুরি শুকিয়ে গেছে।
বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের এই কুপ্রভাব কেবল নদীগুলোর পানির প্রবাহ ও কৃষিকেই ধ্বংস করছে না, বরং সমগ্র ইউরোপের জনজীবন ও জ্বালানি শক্তির নিরাপত্তাকে এক বিরাট অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান নৌশক্তির মধ্যে ভারত মহাসাগরে কৌশলগত প্রতিযোগিতা নতুন মাত্রা পাচ্ছে। বিশেষ করে চীনের দ্রুত সম্প্রসারণশীল নৌবহর এবং পাকিস্তানের আধুনিক ডুবোজাহাজ সক্ষমতা দিল্লির উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের নৌশক্তি আরও জোরদার করতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে ভারত। আগামী এক দশকের মধ্যে নৌবহরে যুদ্ধজাহাজের সংখ্যা 200 ছাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার ওপরও জোর দিচ্ছে ভারত। হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীন ও পাকিস্তানের নৌসামরিক সক্ষমতার বিপরীতে ভারসাম্য তৈরিতে আগামী এক দশকের মধ্যে নৌবাহিনীর বহরে যুদ্ধজাহাজের সংখ্যা 200 ছাড়ানোর লক্ষ্য নিয়েছে ভারত। একই সঙ্গে দেশীয় প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর কৌশলও জোরদার করছে নয়াদিল্লি। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর পরিচালনা করছে এবং দ্রুত নিজেদের বহরে নতুন নতুন যুদ্ধজাহাজ যুক্ত করছে। অন্যদিকে পাকিস্তানও চীনের কাছ থেকে আধুনিক আক্রমণাত্মক ডুবোজাহাজ সংগ্রহ করছে। ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই বাস্তবতায় ভারতীয় নৌবাহিনীতে দেশীয়ভাবে নির্মিত দুটি নতুন যুদ্ধজাহাজ যুক্ত করা হয়েছে। এর একটি হল স্টেলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি এবং অপরটি ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ INS মালভান। ভারতীয় নৌবাহিনীর জন্য এগুলো কেবল নতুন সংযুক্তিই নয়, বরং দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতারও প্রদর্শন। INS মহেন্দ্রগিরির নকশা করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এবং নির্মাণ করেছে মাজাগন ডক শিপ বিল্ডার্স। জাহাজটির প্রায় 75% উপকরণ দেশীয়ভাবে সংগ্রহ করা হয়েছে। এটি ভারতের আত্মনির্ভর ভারত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা উৎপাদনে স্থানীয় সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার উদাহরণ। মহেন্দ্রগিরি নীলগিরি শ্রেণীর 6ষ্ঠ যুদ্ধজাহাজ। একই শ্রেণীর 7ম জাহাজ INS বিন্ধ্যাগিরিও আগামী কয়েক মাসের মধ্যেই বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রজেক্ট 17 ব্রাভোর আওতায় আরও কয়েকটি নতুন প্রজন্মের ফ্রিগেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে প্রায় 150টি জাহাজ রয়েছে। এর মধ্যে আনুমানিক 135টি ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও ডুবোজাহাজের মতো সম্মুখ সারির যুদ্ধজাহাজ। আরও প্রায় 50টি জাহাজ নির্মাণাধীন থাকায় ইতোমধ্যে বহর সম্প্রসারণের ভিত্তি তৈরি হয়েছে। ভারতীয় নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল ও প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্রের মতে, দেশীয়ভাবে যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা কাজে লাগানো গেলে 2035 সালের মধ্যেই 200 জাহাজের লক্ষ্য অর্জন করা সম্ভব। প্রয়োজনীয় সহায়তা ও বিনিয়োগ পাওয়া গেলে সেই সংখ্যা আরও বাড়ানো যেতে পারে। তার মতে, বর্তমান কৌশলগত প্রেক্ষাপটে ভারতের এখন স্থায়ীভাবে প্রস্তুত রাখার জন্য অন্তত 2টি অত্যন্ত গতিশীল ও স্বয়ংসম্পূর্ণ নৌবহর প্রয়োজন। সেজন্য যুদ্ধজাহাজের পাশাপাশি জ্বালানি, সরবরাহ, মেরামত ও অন্যান্য সহায়ক জাহাজও প্রয়োজন। নৌবহর সম্প্রসারণের গতি বাড়াতে ব্যাপক তৎপরতার সাথে কাজ করছে ভারত। সম্প্রতি গড়ে প্রায় 6 সপ্তাহ পরপর একটি করে নতুন যুদ্ধজাহাজ বহরে যুক্ত করার চেষ্টা চলছে। গত 1.5 থেকে 2 মাসে দেশীয় প্রযুক্তি ও উপকরণে নির্মিত 5টি যুদ্ধজাহাজ নৌবাহিনীর কাজে যুক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অনেক বিশ্লেষকের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে 200 যুদ্ধজাহাজের লক্ষ্য অর্জন সহজ হবে না, কেননা বিশেষায়িত ইস্পাত ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষেত্রে ভারত এখনও মূলত আমদানির ওপরেই নির্ভরশীল। পাশাপাশি অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, শিপ ইয়ার্ডের পুরনো অবকাঠামো এবং দ্রুত উৎপাদন বাড়ানোর সক্ষমতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। দীর্ঘমেয়াদে 2047 সালের মধ্যে জাহাজ নির্মাণের পাশাপাশি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উৎপাদনেও পূর্ণ আত্মনির্ভরতা অর্জন করতে চায় ভারত।
ফলে 200 যুদ্ধজাহাজের লক্ষ্য শুধু সংখ্যাগত সম্প্রসারণ নয়, বরং এর মাধ্যমে ভারত মহাসাগরে নিজেদের দীর্ঘমেয়াদী নৌশক্তি, প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত স্বাধীনতা বাড়ানোরও চেষ্টা করছে নয়াদিল্লি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।